বললাম, এই যে মশাই, খাবার মেনুতে কি কি আছে? ভদ্রলোক যেন আমাদের প্রশ্ন শুনেও শুনলেন না। আবারও বললাম, এই যে মশাই, আপনাকেই বলছি, খাবার মেনুতে কি কি আছে? এখানে অনেক খাবার আছে, যার মেনু বলে শেষ করা যাবে না। আপনারা কি খাবেন বলুন, সবকিছুই দেওয়া যাবে। এটা আবার কেমন নিয়ম? এখানে যা চাইবো সেটাই পাওয়া যাবে? আপনি একবার চেখেই দেখুন না। লোকটার কথায় আমার বেশ সন্দেহ হলো। কোনো বিয়ে বাড়িতে এমন নিয়ম আছে সেটা আগে কখনোই শুনিনি। তাছাড়া ভদ্রলোকের চাহনিটাও আমার কেমন সন্দেহ লাগছে। কিরে অবিনাশ, ভালো ঠেকেছে দেখছি। এখন কি করবি? কিছু করার নেই ভাই, তাড়াতাড়ি খেয়ে কামিনীর কাছে চল। আপনারা বসুন, আপনাদের খাবার দিয়ে দেওয়া হবে। আমাদের আগে থেকে কিছু লোকজন খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে, তবে তাদের খাবারগুলো দেখে কেমন যেন অদ্ভুত লাগছে। একটাও আমাদের চেনা পরিচিত কোনো খাবার নয়। ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন, বললেন, এবার বলুন কি খাবেন। এখানে তো আমাদের পরিচিত খাবার তেমন কিছুই দেখতে পাচ্ছি না। পরিচিত বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? আচ্ছা ঠিক আছে, অন্য কিছু দিতে হবে না। আপনি এক কাজ করুন, আমাদের জন্য শুধু চিকেন নিয়ে আসুন। ভদ্রলোক আমাদের কথা শুনে খাবার আনতে চলে গেল। কিছুক্ষণ পর লোকটি খাবার নিয়ে এলো। আমাদের প্লেটে খাবার দিয়েই তিনি চলে গেলেন। আমার আর অবিনাশের উপর যেন রাক্ষস ভর করল। খাবার প্লেট পেয়ে গপ গপ করে খাওয়া শুরু করলাম। তবে সমস্যাটা হলো অন্য জায়গায়। খাবারের মধ্যে একটা আঙুল দেখে আমি থমকে গেলাম। হে অবিনাশ, দেখ তো এটা কি? এটা তো চিকেনের কোনো অংশ বলে মনে হচ্ছে না। কই দেখি দেখি, আসলে তো এটা তো চিকেনের কোনো অংশ মনে হচ্ছে না। দেখে মনে হচ্ছে না তোর এটা কোনো মানুষের আঙুল? একদম ঠিক ধরেছিস তুই, এটা মানুষের আঙুল। তাহলে এতক্ষণ ধরে আমরা কি খাচ্ছিলাম? মানুষের মাংস? আমি আর অবিনাশ চারদিকে একবার ভালোভাবে তাকিয়ে দেখলাম। চারদিকের মানুষজন কোনো সাধারণ খাবার খাচ্ছে না। কারো কারো প্লেটে মানুষের হাড়গোড়, কারো প্লেটে আবার মানুষের আস্ত মাথা। তারা যেন এক অদ্ভুত নেশায় খাবার খেয়ে যাচ্ছে। এবার আমাদের ওই পাগলের কথা মনে পড়ল। বুঝতে পারলাম এটা কোনো সাধারণ বিয়ে বাড়ি নয়। সে পাগল এই জন্যই আমাদের বারবার করে এ বাড়িতে আসতে বারণ করছিল। অবিনাশ রে, যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে। আমি আর অবিনাশ সিদ্ধান্ত নিলাম এখান থেকে চলে যাওয়ার। সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিয়ে বাড়ি থেকে বের হওয়ার পথেই সেখানকার সমস্ত লোক আমাদেরকে আটকে দিল। এরা আমাদেরকে ঘিরে এইভাবে দাঁড়িয়ে আছে কেন? আমিও কিছু বুঝতে পারছি না। এদের ভাবগতি আমার কাছে মোটেও সুবিধের লাগছে না। কেমন রোবটের মতো দাঁড়িয়ে আছে দেখ লোকগুলো। পালানো ছাড়ার কোনো উপায় দেখছি না, তাড়াতাড়ি পালা। কোথায় পালাচ্ছ তোমরা? তোমরা আমাদের বাড়ির অতিথি, বিয়ে শেষ না করে তো কোথাও যেতে পারবে না। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমরা আপনাদের বাড়ির অতিথি নই। তাহলে এত রাতে আমাদের বিয়ে বাড়িতে এলে কেন? বিয়ে বাড়ির খাবার খেলে কেন? আমরা আসলে বুঝতে পারিনি আমাদের এক বান্ধবীর বিয়ে, তো আমরা ভেবেছি এটাই সেই বাড়ি। আমরা এসব কিছুই শুনতে চাই না। বিয়ে শেষ না অবধি এই বাড়ি থেকে তোমরা কোথাও যেতে পারবে না। আপনারা বুঝতে পারছেন না, আমাদের বান্ধবীর বিয়েতে যাওয়াটা খুব জরুরি। এইসব বাহানা আমাদের শোনার প্রয়োজন নেই। আপনাদের বিয়ে কখন শেষ হবে? আমাদের বিয়ে বাড়ির বিয়ে তো শেষ হয় না, প্রতি রাতেই বিয়ে হয়। এসবের মানে কি? প্রতি রাতে বিয়ে হলে প্রতি রাতেই আমাদের এখানে থাকতে হবে? থাকতে তো হবেই, কারণ তোমাদের যে আমরা আমাদের বাসিন্দা করে নিয়েছি। বাসিন্দা? কিসের বাসিন্দা? আমরা আমাদের কথার কোনো উত্তর পেলাম না। সেখানকার সমস্ত লোক অট্টহাসিতে ফেটে পড়ল। তাদের হাসিতে চারপাশে কম্পন সৃষ্টি হলো। মুহূর্তেই বিয়েবাড়ির আলো সব নিভে গিয়ে অন্ধকারে নিমজ্জিত হলো চারপাশ। অবিনাশ রে, বাঁচতে চাইলে পালা এখান থেকে। এক ভদ্রলোক আমার দিকে তেড়ে আসতে অবিনাশ এক ধাক্কা দিল লোকটিকে। তারপর আমাকে বলল, দ্রুত পালা সুজয়, আমি এদিকটা দেখছি। আমি সামনেই আছি, তুই দৌড়তে থাক আমার পিছু পিছু।
সুজয়, আমাকে ছেড়ে যাস না, যাস না সুজয়, আমাকে এদের হাত থেকে বাঁচা। আমার পা দুটো থমকে গেল। আমার ফিরে যাওয়া উচিত হবে কিনা বুঝতে পারছি না। অবিনাশকে রেখে আমি কোনোভাবেই এখান থেকে যেতে পারবো না। আমি পেছনে ফিরে তাকালাম, তবে পেছনে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি নিশ্চিত অবিনাশ তাদের হাতে ধরা পড়েছে। এখন আমি যদি ফিরে যাই তাহলে আমিও ধরা পড়ব। মনে পড়ল সে পাগলের কথা। সে যেহেতু এই বাড়ির রহস্য সম্পর্কে জানে, হয়তো এর সমাধানও তার জানা থাকবে। এই ভেবে আমি সেই পাগলকে খুঁজতে লাগলাম। বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজির পর দেখলাম সেই পাগল লোকটি একটি গাছের নিচে বসে আছে। বললাম, আপনি? আপনাকে তো আমি খুঁজছি, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি বলেছিলাম তোদের, তোরা শুনলি না আমার কথা। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি আমার বন্ধুকে বাঁচান, দয়া করে আমার বন্ধুকে বাঁচান। আমার বন্ধু ওই বিয়ে বাড়িতে আটকা পড়েছে। তোর বন্ধুকে তো আর বাঁচানো যাবে না। না না, আপনি এভাবে বলবেন না। দয়া করে কিছু একটা উপায় বের করুন। উপায় একটা আছে, তবে আমার সাথে তোকে যেতে হবে। আমি যাব। আপনি যেখানে বলবেন আমি সেখানেই যাব। যা করতে বলবেন করব, শুধু আমার বন্ধুকে বাঁচিয়ে দিন। চল তাহলে। জঙ্গলের ভেতরে কিছুক্ষণ হাঁটার পর আমরা দুজনেই দেখতে পেলাম একটা ছোট্ট কুঠির। সেখানে একটা লণ্ঠন জ্বলছে। এটাই সেই সাধুর আশ্রম, যে সাধু তোদের ওই বিয়ে বাড়ির হাত থেকে রক্ষা করতে পারবে। তাহলে আপনি ওই সাধুকে একটু ডাকুন না। আমাদের কথা শুনে সাধু নিজেই কুঠির থেকে বের হয়ে এলো। বলল, কি হলো বৎস, তোমরা এত রাতে এখানে কি করছো? সাধু বাবা, আপনি আমাদেরকে বাঁচান। আমরা ওই বিয়ে বাড়িতে ফেঁসে গেছি। আমার বন্ধু ওদের হাতে ধরা পড়েছে। তাহলে চলো, আর দেরি করা ঠিক হবে না। কিছুক্ষণের মধ্যেই আমরা তিনজন পৌঁছে গেলাম সেই বিয়ে বাড়িতে। দূর থেকে দেখতে পেলাম অবিনাশকে তারা গাছের সাথে বেঁধে রেখেছে। ওই তো আমার বন্ধুকে ওরা গাছের সাথে বেঁধে রেখেছে। আমরা একদম সঠিক সময় এসে গেছি, আর একটু দেরি হলে তোমার বন্ধুকে বাঁচানো যেত না। আমরা তিনজন সামনে এগিয়ে যেতে বিয়ে বাড়ির সমস্ত লোক আমাদের দিকে তেড়ে এলো। সাধু কাউকে কোনো পাত্তা না দিয়ে আমাদের সামনে একটা বিশাল আগুনের কুণ্ডলি জ্বালিয়ে দিল। ওরা অনেক জ্বালিয়েছিস মানুষকে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম তোদের কবে ধরবো, আজকে সেই অন্তিম সময় চলে এসেছে। তুই ধরবি আমাদেরকে? তোর এত বড় বুকের ফাটা। সেটা না হয় একটু পরেই তোরা টের পাবি। বিয়ে বাড়ির কিছু লোক সাধু বাবার দিকে তেড়ে আসতেই সাধু বাবা আগুনের কুণ্ডলিতে এক মুঠো মাটি ও সরিষা ছিটিয়ে দিল। সেখানে থাকা অতৃপ্ত আত্মাগুলো যেন একসাথে চিৎকার করে উঠল। একসময় সাধু বাবা মন্ত্র পড়তে পড়তে সমস্ত বিয়ে বাড়ি হাওয়া হয়ে গেল। এক একজন অতৃপ্ত আত্মাগুলো হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। আমি দ্রুত গিয়ে অবিনাশকে ছাড়িয়ে নিলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে হয়তো আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারতাম না। ভালো থাকবেন আপনারা। আমি আর অবিনাশ সাধু বাবা আর সেই পাগল লোকটাকে ধন্যবাদ জানিয়ে নিজেদের পথে রওনা দিলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা যেন সঠিক রাস্তা খুঁজে পেলাম। আমরা যে রাস্তায় ঢুকেছিলাম তার অপর পাশেই একটা রাস্তা দিয়ে আমরা কিছু দূর হেঁটে যাওয়ার পর দেখলাম জনসমাগমে ভর্তি একটি বিয়ে বাড়ি। এবার আমার মনে আবার গো ডাকলো। এবার যদি আরেকটা ভুল করি তাহলে আর বেঁচে থাকার সম্ভাবনা নেই। তবে না, এবার আর কোনো ভুল হলো না। আমরা দূর থেকে দেখতে পেলাম বিয়ের মণ্ডপে বসে আছে কামিনী। চারদিকে বিয়ের বাদ্যযন্ত্র বাজছে। খুব ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে গেলাম। আমাদের বিধ্বস্ত অবস্থায় দেখে কামিনী এগিয়ে এলো। বলল, কিরে সুজয়, তোর এই অবস্থা কেন? তোদের তো আরো আগে আসার কথা। তোদের জন্য অপেক্ষা করতে করতে আমার বিয়ের লগ্ন পেরিয়ে গেল তো। আমরা কোনো কথা বলার অবস্থাতে রইলাম না। ঘোর কাটলো কামিনীর প্রশ্নে।
কি রে, কোনো কথা বলছিস না কেন? কিছু হয়েছে? তোদের এমন বিধ্বস্ত লাগছে কেন? আমার মুখ দিয়ে টু শব্দটিও বের হলো না। খুব কষ্ট করে বললাম, জল হবে একটু?" একজন দৌড়ে গিয়ে আমাদের জন্য জল নিয়ে এলো। আমরা জলের গ্লাস হাতে নিয়ে ঠক ঠক করে পুরো জলটা খেয়ে নিলাম। কি রে, এবার তো কথা বল, তোদের এত দেরি হলো কেন? একটু আগে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ওকে বলা উচিত হবে না। একটা সুন্দর মুহূর্তকে আমরা নষ্ট করতে চাইছিলাম না, তাই সম্পূর্ণ ঘটনাটা চেপে গেলাম। বললাম, "আরে দেরি হবে না তো কি হবে? তোদের বাড়িতে তো এর আগে আমরা কখনোই আসিনি। পথ ভুল করেছিলাম তো, এই কারণে একটু দেরি হয়ে গেল।" ও আচ্ছা, এই ব্যাপার। এখন আর দেরি করা ঠিক হবে না, চল তোরা। আমরা বসে বসে কামিনীর পুরো বিয়ের আয়োজন দেখলাম। একটা বিয়ের জন্য কত কি হয়ে গেল। আমরা হয়তো কখনোই জানতে পারবো না সে বিয়ে বাড়ির আসল রহস্য কি। মাঝে মধ্যে মনে হয় সে বিয়ে বাড়ির অতৃপ্ত আত্মাগুলো আমাকে ডাকছে। সে বাড়ির রহস্য আমাদের কাছে হয়তো সারা জীবন ধোঁয়াটে হয়ে থাকবে।